আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার ঠিক দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। রোজায় পণ্য সরবরাহের ঘাটতি এড়াতে চাল, চিনি, ডাল সহ প্রয়োজনীয় পণ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে রমজানে নিত্যপণ্যের কোনো ঘাটতি হবে না বলে আশা করছে সরকার। মঙ্গলবার সকালে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় তিনি আরও জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেয়া বা না দেয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলন প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানান, যৌক্তিক দাবি দেওয়া যা ছিল সেগুলো মেনে নেওয়া হয়েছে আগেই। এখন তারা আবার নতুন দাবি নিয়ে কাজ বন্ধ রেখেছে, যা পূরণ করা এই মুহূর্তে সরকারের পক্ষে কঠিন। আমরা সাপ্লাইটা এনশিওর করার জন্য এখানে চাল আছে, চিনি ছিল, মসুর ডাল ছিল, এই জিনিসগুলো আমরা স্টেডি ফ্লো যাতে কোনো ক্রমেই রোজার আগে হোক এবং রোজার সময় চলাকালীন ইভেন রোজার শেষ হওয়া পর্যন্ত আমরা সবগুলো আমরা এনশিওর করব। সরকার কথা এখন আমরা ডিসিশন নেই না। দর্শক, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে সচিবালয় থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। আমরা শাহনাজ ইয়াসমিনের সাথে একটু কথা বলে নিতে চাই। ইয়াসমিন, বেশ কিছুদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর, দায়িত্ব নেওয়ার পর তারা রমজানে নিত্যপণ্যের যেই প্রতি বছরই একটা অস্থিরতা দেখা দেয় সেটিকে নিয়ন্ত্রণে তারা বারবার বলছেন। বিশেষ করে অর্থ উপদেষ্টা তার বেশ কিছু পরিকল্পনার কথা বলছেন, আজও তিনি কথা বললেন। আমরা আরেকটু বিস্তারিত জানতে চাই, আপনার কি মনে হচ্ছে যে যেসব পরিকল্পনা হচ্ছে সচিবালয়ের থেকে সে কতটুকু আসলে কার্যকর হতে পারে? মুরসালিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে আসলে মাসে 2 বার করে সবসময় এর আগে দেখেছি যে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়, কিন্তু ঠিক এখন থেকে 15 দিন আগে অর্থ উপদেষ্টা এই পারচেজ মিটিংয়ের পরে আমাদেরকে জানিয়েছিলেন যে এই সরকার জিনিসপত্রের দাম কতটা সাধারণ মানুষের নাগালের ভিতরে রাখতে চায়। এটার মূল এখন হলো প্রমাণটা হলো যে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকটি সপ্তাহে 2 বারও হচ্ছে। অর্থাৎ সরকার নিত্য প্রয়োজনীয় চাল, চিনি, ডাল, পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য আমদানির জন্যই তো ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেই জন্যই তারা ঘন ঘন এই উপদেষ্টারা এই ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ হন, সেখানে সিদ্ধান্ত হয় আমদানির জন্য। এবং আজকে যে বৈঠকটি হলো, প্রথমে হলো যে এটা হলো বলে ইকোনমিক অ্যাফেয়ার্স, অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক। সেখানে একটি সিদ্ধান্ত হয়েছে, সেটা হলো টিসিবির পণ্য যে ট্রাকে করে বিক্রি হয় ঢাকা এবং চট্টগ্রামে, সেখানে তো আমরা জানি কিছুদিন আগে 1 কোটি পরিবার পেত, কিন্তু এই সরকার এসে 43 লাখ পরিবারের যারা কার্ডটা তারা বাতিল করে 63 লাখ পরিবার এখন পায়। সেটি ডিসেম্বরে শেষ হয়েছিল, সেই সময়সীমা বাড়ানো হয়েছে। নাম্বার 1। নাম্বার 2, আজকে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে 7টি বিষয় সিদ্ধান্ত হয়েছে। প্রথম সিদ্ধান্ত ছিল ভিয়েতনাম থেকে 1 লাখ মেট্রিক টন আতপ চাল আনতেছে এবং 30,000 মেট্রিক টন টিএসপি সার আনতেছে মরক্কো থেকে। একই সাথে 10,000 মেট্রিক টন করে চিনি এবং মসুর ডাল কিনতেছে সরকার এবং 1,30,000 মেট্রিক টন ডিজেল কিনবে সরকার। এগুলো ছিল আজকের বৈঠকের সিদ্ধান্ত। এটা অর্থ উপদেষ্টা বৈঠকের পরে সাংবাদিকদেরকে জানালেন পরিষ্কার করে যে সরকার চায় আগামী রোজার সামনে, যেহেতু এখন তো জিনিসপত্রের দামের জন্য মানুষের আসলে হাহাকার আছেই বাজারে, কিন্তু যেহেতু রোজার সামনে এটা নিয়ে মানুষের আরো বেশি কনসার্ন যে আসলে কি হবে রোজায় কারণ নিত্য পণ্যের দাম নিয়ে। সেটার এখন যে পরিস্থিতি যেটা আছে, এটার আসলে তাদের যাতে কোনোভাবেই রোজা জিনিসপত্রের দাম না বাড়ে সেই প্রস্তুতির জন্যই এই ঘন ঘন মিটিংটি করে এবং আমদানির জন্য সিদ্ধান্ত হয়, এটা উপদেষ্টা জানালেন। একই সাথে উনি বললেন যে চিনি এবং চাল যেহেতু কয়েকদিন আগে দামটা বেড়ে গিয়েছিল, সেটা নিয়ে সরকারের কনসার্ন আছে। এটা অর্থ উপদেষ্টা জানিয়ে বললেন যে চাল, চিনি এবং ডালের যাতে কোনোভাবে এবং তেল, একই সাথে ভোজ্য তেল, এই তেলের কোনোভাবেই সংকট না হয় বাজারে রোজাতে, সে ব্যাপারে সরকার অত্যন্ত সতর্ক এবং আমদানি তারা অব্যাহত রাখবে। সরবরাহ যদি ঠিক থাকে
তাহলে বাজারের দাম বাড়বে না। অর্থ উপদেষ্টার পরিষ্কার বক্তব্য, এটা আগে যেমনটা বলছেন আজকে একই রকম বলেছেন যে আমরা রোজায় নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে এছাড়াও আছে, যেমন খেজুর খুব লাগে, ডাল তো লাগেই, মসুর ডাল ছাড়াও আরও কিছু ডাল লাগে যেগুলো রোজার সময় প্রয়োজনীয় হয়, সেগুলো তেল, চিনি, পেঁয়াজ, চাল এগুলো যাতে স্বাভাবিকভাবে মানুষ বাজারে পায় এবং দাম যাতে হাতের নাগালের মধ্যে থাকে মানুষের, সেজন্য সরকারের চেষ্টার কোনো ত্রুটি নেই। একই সাথে একটা বিষয় যেহেতু হচ্ছেই যে রেলের গতকাল রাত থেকে রেলের যারা কর্মচারী আছেন, কর্মকর্তা, তারা তাদের একটা দাবি দেওয়া নিয়ে তারা কর্মসূচি বন্ধ করে দিয়েছেন, সেটা নিয়েও কথা বললেন। কারণ এর আগে এই বৈঠকে ছিল উপদেষ্টা, রেল উপদেষ্টা, তিনি বললেন যে অর্থ মন্ত্রণালয় থেকে টাকা ছাড় না দিলে আমি আসলে রেলের কর্মকর্তাদের দাবি দেওয়া মানতে পারবো না। এই বিষয়ে যখন অর্থ উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বললেন যে এত দাবি দেওয়া মানা সরকারের পক্ষে এখন সম্ভব না, সবাই এখন রাস্তায় আছে দাবি দেওয়া নিয়ে, এবং রেলের কর্মকর্তাদের কিছু দাবি এর আগে মানা হয়েছিল যেটা যৌক্তিক ছিল, এখনকারটা তারা আসলে মানতে পারবেন না। রেলের কর্মকর্তারা যেটা আসলে তারা দাবি দেওয়া নিয়ে রেল বন্ধ রাখছেন, সেটা রেল মন্ত্রণালয় দেখবে যে কেন তারা কাজ বন্ধ রেখে মানুষকে হয়রানি করছেন। জি ইয়াসমিন, সাধারণ মানুষের যে প্রত্যাশা রোজায় শুধু নয় সারা বছরই নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকুক, এটি তারা প্রত্যাশা করেন। ইয়াসমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজনেস আওয়ার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের বিস্তারিত শুনছিলাম সহকর্মী শাহনাজ ইয়াসমিনের মাধ্যমে। সচিবালয় থেকে ফিরব অন্যান্য সংবাদে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতির মাধ্যমে আবারও বাজারে টাকার প্রবাহ কমাতে চায় বাংলাদেশ ব্যাংক। যদিও বারবার সুদ নীতিহার বাড়ালেও এখনও চড়া মূল্যস্ফীতি। অপরদিকে উচ্চ সুদ হারে বেসরকারি খাতে কমেছে ঋণের প্রবৃদ্ধিও। তাই নীতি সুদ হার না বাড়িয়ে সমন্বিত উদ্যোগে বাজার স্থিতিশীল রাখার পরামর্শ বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন ওয়ালিদ সাকিব। শীতে বেশিরভাগ সবজির দাম কমলেও এখনও অস্থির চাল, ডাল, চিনিসহ প্রায় সব ধরনের পণ্যের বাজার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বারবার নীতি সুদ হার বাড়ালেও নেতিবাচক প্রভাব পড়েছে উৎপাদনমুখী শিল্প ও বিনিয়োগে। হিসাব বলছে গেল ডিসেম্বর শেষে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল 10.89%। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 2024-25 অর্থবছরের প্রথম 6 মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয় 9.80%। যদিও পূরণ হয়নি সেই লক্ষ্যমাত্রা, উল্টো তা নেমেছে 8%-এর নিচে, যা গেল 3 বছরের মধ্যে সর্বনিম্ন। এমন বাস্তবতার মধ্যে জানুয়ারি থেকে জুন মাসের মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক, যেখানে থাকছে না বড় কোনো পরিবর্তন। কোন ইন্ডিকেটরে আমরা বিনিয়োগকারীরা আস্থা পাবো আপনি বলেন? একটা হলো যখনই আপনার পলিসি রেট বেড়ে যাবে, ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, স্বাভাবিকভাবে কিন্তু ইনভেস্টররা নতুন করে বিনিয়োগকারীরা ইনভেস্ট করবেন না। ব্যাংকাররাও কিন্তু চিন্তা করে যে আমি কি এখন এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করবো, আমি কি এই মুহূর্তে ক্রেডিট দেবো টু মাই কাস্টমার, কারণ দিলে যদি কাস্টমার সাথে দিতে না পারে, আবার কাস্টমার চিন্তা করে আমি নিয়ে ইনভেস্টমেন্ট কেন করবো, আমার এখন এক্সিস্টিং ফ্যাক্টরি চালাতে পারছি না, প্লাস আমি আই ডোন্ট ফিল প্রোটেক্টেড, আই ডোন্ট ফিল সিকিউর। নীতি সুধার বাড়ানোর পক্ষে না থাকলেও বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিকল্প নেই সংকোচনমূলক মুদ্রানীতির। যদিও ডলারের দাম আরও বাজারমুখী করার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। বিনিয়োগের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়বে, কারণ কিনা কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ বরোইং যেহেতু বেড়ে যাবে, সেটা আর কি উৎপাদনের খরচ বাড়িয়ে দিবে। কিন্তু এত মূল্যস্ফীতির হার লাগামহীনভাবে চলেছে যে এটার জন্য আসলে সংকোচনমূলক মুদ্রানীতির বাইরে কোনো আসলে পদক্ষেপ নাই। বাংলাদেশ ব্যাংক বলছে নতুন মুদ্রানীতিতে বাড়তি নজর থাকবে খেলাপি ঋণ আদায়ে। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। দর্শক, এবার আমাদের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণের পালা। আজকের বিষয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ব্যাংকিং খাত বিশ্লেষক মাজেদুল হক। আমরা মাজেদুল হককে স্বাগত জানাতে চাই আমাদের বিজনেস আওয়ারে। মাজেদুল হক, আমরা প্রতিবেদন শুনলাম, ঠিক তার আগে আজ ক্রয় সংক্রান্ত কমিটির একটি বৈঠক হয়েছে সচিবালয়ে। সেখানেও রমজানকে টার্গেট করে যে অর্থ উপদেষ্টা বলেছেন নিত্যপণ্যের বাজার তারা নিয়ন্ত্রণে রাখবেন। মূলত সংকোচনমূলক মুদ্রানীতি আসছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই তার প্রধান লক্ষ্য থাকছে, বাজারে টাকার প্রবাহ কমানোরই একটি লক্ষ্য। সার্বিকভাবে এই যে নীতিটি নেওয়া হচ্ছে সেটি সংকোচনমূলক মুদ্রানীতি অনেকদিন ধরেই কার্যকর করার চেষ্টা চলছে, কতখানি আসলে ফল হচ্ছে? জি, দেখেন যে কিছুদিন আগে আমরা যে অর্থনীতির উপরে যে শ্বেতপত্র প্রকাশ করা হলো, শ্বেতপত্র অনুযায়ী আমরা দেখলাম যে অর্থনীতিটা এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে কিন্তু পড়ে আছে। এর অনেকগুলো কারণ রয়েছে। কারণ হচ্ছে যে একটা হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি, উচ্চ বেকারত্ব, এবং সেই সাথে হচ্ছে যে আপনার প্রবৃদ্ধি কমে যাওয়া। তাহলে অর্থনীতিতে যদি তিনটা যদি একসাথে যদি সংগঠিত হয়,
তাহলে সেই অর্থনীতিকে বলা হয় যে স্থবিরতা চলে আসছে। তাহলে কি আমি কি এখন যে উচ্চ মূল্যস্ফীতি যে 2-3 বছর ধরে বিরাজ করছে বাংলাদেশে, এবং এটার সাথে সাথে যে আমার বেকারত্ব বেড়ে চলছে, এই দুইটার যে সংযোজন, আমার প্রবৃদ্ধিও কমে যাচ্ছে, তাহলে কি আমার অর্থনীতি কি খুব ভালো একটা পর্যায়ে রয়েছে? আমি বলবো যে মোটেই না। এটা আমি বলবো যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে এই অর্থনীতিটা পড়ে আছে, এবং এটার থেকে উত্তরণের উপায়টা আসলে কি? উপায়টা আসলে কি যে নীতিমালা, নীতি তৈরি করা, পলিসির মাধ্যম দিয়ে আমাকে অর্থনীতিটাকে আসলে উদ্ধার করতে হবে। এবং কিছু দেশে কিছু যে আইন বিদ্যমান আছে, সেই আইনগুলোকে ল এনফোর্সমেন্টের মাধ্যম দিয়ে আসলে শৃঙ্খলা ফিরে আনতে হবে। এই দুইটা বিষয়। আমি মাইটারি পলিসির মাধ্যম দিয়ে আমি সংকোচনমূলক মুদ্রানীতি করছি, কিন্তু সংকোচনমূলক মুদ্রানীতি করার মাধ্যম দিয়ে যে আমার আমার নীতি সুদ আর বাড়িয়ে দিচ্ছি, এবং এতে করে দেখা যাচ্ছে যে আমার ব্যাংক থেকে যে লেন্ডিং কস্ট, সেই লেন্ডিং যে সুদের হার, যে সুদের হারে ব্যবসায়ীরা আজকে ঋণ নিবে, ঋণ গ্রহণ করে ব্যবসা পরিচালনা করবে, উৎপাদন কর্মকাণ্ড পরিচালনা করবে, সেটা এখন করতে পারছে না এবং বাধাগ্রস্ত হচ্ছে। এবং এর ফলে, এবং আপনি অবাক হবেন যে 1.41% আপনার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, আপনার যদি আমি বলি সেটা হচ্ছে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত, এবং আমি 2023-এর নভেম্বর থেকে 2024-এর নভেম্বর পর্যন্ত আপনার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ হচ্ছে যে আপনার 7.66%। সুতরাং আপনার 7.66% বা 8%-এর নিচে আপনার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ নিয়ে আপনি অর্থনীতি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনার বেসরকারি খাতে যখন বিনিয়োগ আপনি কমে যাচ্ছে, বেসরকারি ঋণ প্রবাহ যখন বাধাগ্রস্ত হচ্ছে, বা পলিসিগত ভাবে যখন ঋণের সুদহার যখন বেড়ে গেছে এখন 16%, 17%, সুতরাং সেখানে আমার উৎপাদন হচ্ছে না, সেখানে আমার কর্মসংস্থান হচ্ছে না, আমার বেকারত্ব বেড়ে যাচ্ছে। তাহলে বেকারত্ব, তাহলে আমার এসএমই সেক্টর আমি এসএমই সেক্টর কিভাবে আমি এখন সার্ভাইভ করাবো? আমার যে এসএমই সেক্টর গুলো আছে, এইখানে যে এসএমই সেক্টর যে মানে জিডিপির 24% তার কন্ট্রিবিউশন আছে জিডিপিতে, এই সেক্টরকে কি আমি রাতারাতি কি তাহলে আমি করে দিচ্ছি কিনা, মানে তাদের গতিটা মন্থর করে দিচ্ছি কিনা? আচ্ছা, লার্জ ইন্ডাস্ট্রি আমি বলছি যে 35% তারা জিডিপিতে অবদান রাখে। তাহলে লার্জ ইন্ডাস্ট্রি এবং এসএমই সেক্টর, এই দুইটা সেক্টর মিলে তো আমার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ দরকার। তাহলে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ যদি আমার 1.41% নেমে আসে 5 মাসে, তাহলে আমার অর্থনীতিটা কোথায় রয়েছে? তাহলে মানে এটা আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অর্থনীতিটা এখন কিন্তু নিবিড় পরিচর্যা কেন্দ্রে অবস্থান করছে। এটাকে উদ্ধার করার জন্য আমি সংকোচনমূলক মুদ্রানীতি আমি নিচ্ছি, কিন্তু সংকোচনমূলক মুদ্রানীতি নেওয়ার ফলে আমার অর্থনীতি তো বিপর্যস্ত হয়ে যাচ্ছে। শুধু আমি মূল্যস্ফীতিকে কেন্দ্র করে আমি সংকোচনমূলক মুদ্রানীতি নিতে হচ্ছে, কিন্তু সংকোচনমূলক মুদ্রানীতি তো বাংলাদেশ বিগত 2-3টা মানিটারি পলিসিতে অ্যাডপ্ট করলো, কিন্তু এই ফলাফল কিন্তু আমরা এখনো পাচ্ছি না। এবং যখনই আমরা মানিটারি পলিসি অ্যাডপ্ট করি, তখনই কিন্তু গভর্নর বলেন যে এইটার ফলাফল পাবো আমরা 6 মাস পরে, কিন্তু আদৌ কি আমরা 6 মাস পরে পেয়েছি? যেখানে আমার 6.5% থাকার কথা ছিল, সেখানে তো আমার 12% এখন মূল্যস্ফীতি। আদৌ কি পাচ্ছি না। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আমার আমার মানিটারি পলিসির মূল উদ্দেশ্য হচ্ছে যে মানি সাপ্লাই কন্ট্রোল করা, মানি সাপ্লাই কন্ট্রোল করার মাধ্যম দিয়ে, টাকার জোগাড় নিয়ন্ত্রণ করার মাধ্যম দিয়ে আমার মূল্যস্ফীতি কমানো। কিন্তু বাংলাদেশের মার্কেট, বাংলাদেশের অর্থনীতির যে বৈশিষ্ট্য, অর্থনীতির যে ফিচার, সেই অর্থনীতির বৈশিষ্ট্য কি বলে যে শুধু মানিটারি পলিসি মাধ্যম দিয়ে আপনি মূল্যস্ফীতি কন্ট্রোল করতে ব্যর্থ হবেন, কারণ এখানে আপনার যে বাজার নীতি রয়েছে, এখানে যে রাজস্ব নীতি রয়েছে, সেই এখানে বাজার নীতি, রাজস্ব নীতি এবং মুদ্রানীতি, তিনটার ভিতরে কি আমরা কখনো সমন্বয় দেখেছি? না, আমরা কিন্তু সমন্বয় দেখিনি। আমরা বিগত অর্থ বছরগুলোতে কি দেখেছি? যে মুদ্রানীতি করা হয়েছে সংকোচনমূলক, কিন্তু রাজস্ব নীতি করা হয়েছে সম্প্রসারণমূলক। এবং এই কথাগুলো আমরা কিন্তু পরের দিন আবার বলেছি যে কেন পলিসি কনফ্লিক্ট থাকবে কেন? বাংলাদেশের যে সমস্যা যেটা হয়েছে, যেটা আনকন্ট্রোলড ইনফ্লেশন যেটা হয়েছে, সেটা হয়েছে যে মানে পলিসির ভিতরে কনফ্লিক্ট চলছে। এই পলিসি কনফ্লিক্টের কারণেই আমরা সমন্বিত উদ্যোগ নিতে পারিনি, উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছি। বাজার ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য যে ল গুলো আমাদের কাছে আছে, যে আইনগুলো আমাদের কাছে আছে, সেই আইনগুলো কিন্তু আমরা এনফোর্সমেন্ট করতে ব্যর্থ হয়েছি। আমরা বড় বড় কংগ্লোমারেট, লার্জ কংগ্লোমারেট যারা বিজনেস পিপল, যারা তেল আমদানি করতেছে, যারা ডাল আমদানি করতেছে, চিনি আমদানি করতেছে, তাদের বিরুদ্ধে তারা তো বাজার ইনডিসিপ্লিন করে ফেলাচ্ছে, বিশৃঙ্খলা করে ফেলাচ্ছে। তাদের বিরুদ্ধে কি বাংলাদেশ কম্পিটিশন কমিশন কি কোনো ব্যবস্থা নিয়েছে? আইন কোনো ব্যবস্থা নিয়েছে? এবং দৃশ্যমান কি কোনো তাদের শাস্তি হয়েছে? তারা তো অপরাধ করেছে, অনেকদিন ধরে অপরাধ করে চলছে। তাহলে এই যে বাজার
যে বাংলাদেশ কম্পিটিশন কমিশন যেটা বাজারকে স্টেবিলাইজ করার জন্য যেটা গঠন করা হলো 2016 সালে, সেই বাংলাদেশ কম্পিটিশন কমিশন স্লিপিং, তারা তো ঘুমাচ্ছে, তাদের আইনগুলো কোথায়, সেই এনফোর্সমেন্ট কোথায়? সুতরাং আমার কাছে যেটা মনে হচ্ছে যে মনিটারি পলিসি আলোচনা করছেন মাজেদুল হক, আপনি যেই প্রসঙ্গে আলোচনা করছেন আমি ঠিক এই জায়গাটিতেই একটি প্রশ্ন করতে চাই। আপনি যেই নিত্যপণ্যের ভোগ্যপণ্যের বিষয়ে কথা বলছেন, বাংলাদেশের ভৌগোলিক এবং জীবনযাপনের যে সংস্কৃতি তার মধ্যে সবচেয়ে প্রধান ভোগ্যপণ্য হচ্ছে চাল। যদি একটি পণ্যের উদাহরণই আপনার কাছে আমরা তুলে ধরি, আপনিও ইতিমধ্যে জানেন যে এই পণ্যটির উপর থেকে সরকার কিন্তু নানা ধাপের যেই করগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো জায়গায় মকুফ করেছে, কোনো জায়গায় কমিয়েছে, এবং বা যে মাঠ যে পরিস্থিতি অর্থাৎ কৃষি যে পরিস্থিতি সেটি বলছে যে মৌসুম চলছে, চাল আছে পর্যাপ্ত। আমরা বাজারেও আমরা গিয়েছি, আমরা প্রতিবেদকরা, দোকানদার যারা রয়েছেন, আড়তদার, তারাও বলছেন যে এইরকম চালের দাম হওয়ার কোনো সম্ভাবনা অন্ততপক্ষে এই মৌসুমে ছিল না। তাহলে আসলে কি হলো বিষয়টা? এত যে নীতি হচ্ছে মুদ্রানীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, কেন? আমি প্রথমেই বলেছি যে বাংলাদেশের নীতি দিয়েই কিন্তু আপনার ইনফ্লেশন কন্ট্রোল করা ব্যর্থ হবে সরকার, কারণ বাংলাদেশে কিছু ল আছে, এই ল গুলো আমি প্রথমেই আপনার প্রোগ্রামের প্রথমেই বলেছি, ল এনফোর্সমেন্ট নাই বাংলাদেশে, ল এনফোর্সমেন্ট এখানে অ্যাবসেন্ট। এটার কারণ অলিগারদেরকে ধরা যাচ্ছে না, আপনার যারা মার্কেট লিডার তাদেরকে, তারা ধরা ছোঁয়ার বাইরে আছে, তারা বিদেশ থেকে বাজার কন্ট্রোল করতেছে, তারা মজুত করতেছে, এবং পলিটিক্যাল যে গভর্নমেন্ট গুলো ছিল, পলিটিক্যাল গভর্নমেন্টের অনুসারীরা, পলিটিক্যাল গভর্নমেন্টের চারিপাশে যারা থাকতো, তারা বিভিন্নভাবে পণ্যের হাত বদল করেছে, তারা বন্দরে সিন্ডিকেট করেছে, তারা বিদেশেও সিন্ডিকেট করেছে, এবং দেশের ভিতরে তো মানে অনেক মানে স্টেপ বাই স্টেপ প্রতিটা ক্ষেত্রে তারা সিন্ডিকেট ডেভেলপ করেছে। সুতরাং একটা পণ্যের হাত বদল কিন্তু কারণ বাজারেই কিন্তু 5 বার হয়। তো সুতরাং আপনার নিত্য পণ্যর যে দামটা, সেই দামটা বাড়তেছে তো নীতিগত কোনো সমস্যার কারণে নয়, দামটা বাড়তেছে যে আমরা আসলে ল এনফোর্সমেন্টে যেতে পারছি না, আমাদের যে শৃঙ্খলা আনতে পারছি না বাজারে, এবং আমরা যারা অপরাধ করছে তাদেরকে আমরা ধরতে পারছি না এবং তাদেরকে শাস্তি দিতে পারছি না দৃশ্যমান। এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা না মানি বা না করি, তাহলে কিন্তু বাংলাদেশের যে অর্থনীতির যে বৈশিষ্ট্য, সেই অর্থনৈতিক বৈশিষ্ট্য শুধু আপনি সংকোচনমূলক মুদ্রানীতি করে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বেকারত্ব বেড়ে যাচ্ছে, লো জিডিপি গ্রোথ হচ্ছে, আমার এক্সপোর্ট আর্নিংসও কমে যাবে, হয়তো এসএমই সেক্টর যে প্রোডাক্ট এক্সপোর্টেবল যে প্রোডাক্ট আছে, লার্জ ইন্ডাস্ট্রিজ এক্সপোর্টেবল যে প্রোডাক্ট আছে, তারা তো আসলে কোনো এখন সুবিধা পাচ্ছে না, এবং তারা যখন আসলে উচ্চ হারে সুদ নিচ্ছে ব্যাংক থেকে, এটা প্রোডাক্টের দামও তো বেড়ে যাবে, তাই না? তাহলে সুতরাং মূল্যস্ফীতি তো কমার সম্ভাবনা আমি দেখছি না। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে মনিটারি পলিসি মানি সাপ্লাই কন্ট্রোল করবে, মানে অর্থের যুগান্ত কন্ট্রোল করবে, এটা তাদের একটা প্রাইম টাস্ক, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এটার সাথে সাথে আমার যে রাজস্ব নীতি, আমার যে বাজার নীতি রয়েছে, এবং ল এনফোর্সমেন্টের বিষয় যেগুলো আছে বাংলাদেশ কম্পিটিশন কমিশনের কাছে, সেটাকে জন্য আমরা 4টা দিকে এখন বিবেচনা করব। 4টা দিকে বিবেচনা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব, তাহলে আমরা হয়তো নিত্যপণ্যের দাম কমার একটা সম্ভাবনা দেখতে পাবো। বাজার মনিটরিং বাড়াতে হবে এবং ল এনফোর্সমেন্ট খুব জরুরি। মাজেদুল হক, আপনি যেই প্রসঙ্গে বললেন, এই প্রসঙ্গে যদি আর রমজানকে আমরা টার্গেট করে বলি, হাতে সর্বোচ্চ আর 1 মাসের মতো সময় আছে, আপনার কি মনে হয় যে আপনি যেই পরামর্শগুলো দিচ্ছেন এই 1 মাসে এগুলো বাস্তবায়ন আসলে সম্ভব? বাস্তবায়ন সম্ভব। আমি রাষ্ট্র যদি চাই, সরকার যদি চাই, সেটা পলিটিক্যাল গভর্নমেন্ট হোক আর কেয়ারটেকার গভর্নমেন্ট হোক, রাষ্ট্র চাইলে সবকিছু সম্ভব। রাষ্ট্র যদি চাই 72 ঘন্টার ভিতরে সবকিছু সম্ভব। আমরা পৃথিবীতে এমনও দেখেছি 24 ঘন্টা 12 ঘন্টা সময় নিয়েছে অনেক সরকার প্রধান, অনেক রাষ্ট্রপ্রধান সময় নিয়েছে, সেগুলোকে কন্ট্রোল করতে পেরেছে, শৃঙ্খলার ভিতরে আনতে পেরেছে। আমরা কেন এটা পারছি না? কারণ হচ্ছে যে আমার যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা, সেই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা আমি ট্রেন চালু করলাম, ট্রেনের সুবিধা দিলাম, কিন্তু ওই যে স্টেশন থেকে যে কৃষি পণ্য উৎপাদিত হচ্ছে সেখানে তো 85 কিলোমিটার বা 90 কিলোমিটার দূরে, ওখান থেকে পণ্যটা কি আনবে? ডিসি অফিসে, আপনার জেলা পর্যায়ে আপনার কিছু কৃষি রিলেটেড কিছু অফিস আছে, আপনার উপজেলা কৃষি কর্মকর্তা আছে, সেখানে কিছু গাড়ি আছে, তাদের গাড়িটা আমরা ব্যবহার করি, তাদের গাড়ি ব্যবহার করে আমরা ওই ট্রেন স্টেশন পর্যন্ত আমরা নিত্য পণ্যগুলো আনার পর সেগুলো ঢাকায় আসুক। সুতরাং এটা সম্ভব, এটা গভর্নমেন্ট চাইলে, রাষ্ট্র চাইলে সবকিছু সম্ভব। এবং আমার কাছে একটাই কথা, বাংলাদেশ কম্পিটিশন কমিশনের কাছে, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কাছে যে আইন আছে, সে আইনটা কিন্তু অনেক শক্ত আইন। এই শক্ত আইন প্রয়োগ করতে পারবে কিনা কোনো সরকার এই বাংলাদেশে, আমার কাছে এটা মনে হয় না। কারণ আইনগুলো কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ড আইন। এই আইনটা যদি আমরা কার্যকর করতে পারি, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি, আমরা জরিমানা করতে পারি রাতারাতি,
তাহলে কিন্তু আসলে বাজারে শৃঙ্খলা আনা সম্ভব। এবং মনিটারি পলিসির কিন্তু আরো কিছু বিষয় আপনি বলছিলেন যে এখানে কিন্তু ব্যাংকিং সেক্টর রিলেটেড আমরা অর্থনীতিকে স্টেবিলাইজ করার জন্য কিন্তু আসলে মুদ্রানীতির মানে ভূমিকা রয়েছে। কারণ মুদ্রানীতির কি কি ভূমিকা আমরা আসলে, এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা গাইডলাইন গতবার করেছে যে রোড ম্যাপ টু ম্যানেজিং এনপিএল, সেটা গত মনিটারি পলিসি এটা করা আছে, এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করার জন্য একটা তাদের নির্দেশনা রয়েছে, এবং অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন যে এই ক্ষেত্রে মানে আর্থিক মানে ব্যাংক খাত থেকে যে খেলাপি ঋণ হয়েছে সেই খেলাপি ঋণ উদ্ধার করার জন্য শুধু আমি মানে আদালতে যে এই ঋণটা আসলে পাওয়াটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য বাংলাদেশ ব্যাংক যেটা করছে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন গাইডলাইন করছে। সেই অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন গাইডলাইনের মাধ্যম দিয়ে যদি এটাকে করতে পারে, এবং আমি বলবো যে এই মনিটারি পলিসি যেটা আসতেছে সেটা প্রম্পট কারেক্টিভ অ্যাকশন যেটা ফ্রেমওয়ার্ক যেটা বাংলাদেশ ব্যাংক করছে, এবং সেটা ক্যাপিটাল এডিকুইটি আছে কিনা, রেগুলিটি আছে কিনা, সবকিছু মিলে এই মানে আমি বলবো যে ব্যাংক খাতের যে সুশাসন আনার জন্য যে অ্যাকশন প্ল্যান তারা গত মনিটারি পলিসি নিয়েছে সেটার এটা ডেভেলপমেন্টটা কি, এবং আর কি কি করলে ডেভেলপমেন্ট হবে, গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাকে এই গাইডলাইন গুলো তৈরি করতে হবে। যেমন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করার জন্য হয়তো বাংলাদেশ ব্যাংক বিশ্ব ব্যাংকের একটা ইনস্ট্রাকশন আছে, সেটা কিভাবে কাজ করছে, প্রম্পট কারেক্টিভ অ্যাকশন প্ল্যান ফ্রেমওয়ার্ক যেটা সেন্ট্রাল ব্যাংক করছে সেটা তারা কতটুকু করছে, এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু যদি আবার আলোচনা হয় তাহলে আমার মনে হয় মুদ্রানীতি এটা একটু ভালো দিকে তারা যেতে পারবে, তারপরে ভালো ফলাফল পাবে আমার কাছে মনে হচ্ছে। এবং মুদ্রানীতি, এবং এই মুদ্রানীতিতে বলবো যে আপনি মূল্যস্ফীতিকে সবচেয়ে বারবার বলছেন, কিন্তু মূল্যস্ফীতিকে মুদ্রানীতি আমি এই যে একটা কমিটি, অবশ্যই মুদ্রানীতি কমিটি আছে, আমি বলবো যে রাজস্ব নীতি, বাজার নীতি, মুদ্রানীতি এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এর যে এই চারটা প্রতিনিধি নিয়েই আসলে সমন্বয় মিটিং করা উচিত। সমন্বয় মিটিং করে আমাদেরকে আসলে, কারণ আমার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ বাড়াতে হবে, আমার পাবলিক সেক্টর ক্রেডিট গ্রোথ বাড়াতে হবে, আমাকে বেকারত্ব কমাতে হবে, আমাকে জি জনাব মাজেদুল হক, আমরা এই আরেকবার একটু প্রতিবেদনের একটি অংশে ফিরতে চাই। সেটি বলা হচ্ছে যে নীতি সুধারের কারণে যেই বিষয়টি হয়েছে যে এক ধরনের ঋণের প্রবৃদ্ধিটা কমে গিয়েছে, সেই বিষয়ে যদি আমরা মাজেদুল হক ব্যাংকিং খাত বিশ্লেষক, তার সাথে আলাপ করছিলাম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি, এই বিষয়ে আমরা কথা বলছিলাম আজকের সংবাদ বিশ্লেষণে। আমরা চলে যাব আমাদের অন্যান্য আয়োজনে। নানা ভুল সিদ্ধান্তের কারণে অতীতে কর আদায়ের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রাজধানীতে এক সেমিনারে এমন মন্তব্য করেছেন এনবিআরের সাবেক কর্মকর্তা ও অর্থনীতি বিশ্লেষকরা। বক্তারা বলেন, ব্যবসা বান্ধব করের পরিবেশ তৈরি করতে হবে, এনবিআরের সব কার্যক্রম ডিজিটালাইজেশন করার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে আইসিএবি ও ইআরএফ এর আয়োজনে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কার শীর্ষক এই বৈঠক। যোগ দেন এনবিআর এর সংস্কার কমিটির সদস্য, এফবিসিসিআই প্রশাসক ও বিশেষজ্ঞরা। এ সময় এনবিআর এর সাবেক কর্মকর্তারা বলেন, নানা অসঙ্গতি আর দুর্বলতার কারণে কর আদায়ে পিছিয়ে আছে এনবিআর। আমদানি পর্যায় থেকে এখনো 30, 31, 32% রেভিনিউ আদায় করি, যেটি আপনি ডেভেলপিং কান্ট্রিতে যাওয়ার যে স্বপ্ন দেখছেন তার সাথে এটা সঙ্গতিপূর্ণ নয়। হিউজ আন্ডারগ্রাউন্ড ইকোনমি এবং অ্যাট দি সেম টাইম টাকা বাঁচা, এই দুটা খাতকে আমরা যদি না থামাইতে পারি তাহলে আমার যেটা মনে হয় যে বিশেষ করে আয়কর খাতে যে কাঙ্ক্ষিত রাজস্ব আমরা আসলে আদায় করতে পারবো না। এনফোর্সমেন্টটা জোরদার করতে হবে, কিন্তু মূল বিষয় হচ্ছে মোটিভেশন, এক্সটেন্সিভ মোটিভেশন, ইন্টেন্সিভ। যুক্তিসঙ্গতভাবে ট্যাক্স আদায় করতে হবে, কাউকে মাফ করে দেওয়া, কাউকে এক্সেপ্ট করা, আবার কারোর কাছ থেকে বেশি আদায় করা, এটা সম্ভব হবে না, ফিজিবল না। অর্থনীতিবিদরা বলেন, এনবিআর এর অনেক কাজে স্বচ্ছতার অভাব আছে। অসঙ্গতি দূর করতে শক্তিশালী ডাটাবেস তৈরির পরামর্শ দেন তারা। এখানে কেউ আছেন যাদের অফিসেও আমি গিয়ে মানে ডেটা চেয়েছি, কারণ সেই ডেটা পাওয়া যায় না, পাবলিশ করা হয় না। কেন আমি কর চাচ্ছি, কত টাকা চাচ্ছি, বাড়াতে চাচ্ছি, কেন আমি কত বাড়াতে চাচ্ছি, কোন সময়ের মধ্যে, তাহলে ওই ব্যবহারের জায়গাটা যদি ঠিক না হয়, এই যে রিফর্ম যেগুলো হবে 1 বছর পরেই ভেঙে পড়বে। এদিকে এনবিআরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান। এনফোর্সমেন্ট, এনবিআর এর এনফোর্সমেন্ট এবং পলিসি আলাদা হতে হবে, এবং এনবিআর এর যে সক্ষমতা সেটার প্রতি দৃষ্টি দিতে হবে। সংবাদ সম্মেলন করে ব্যাখ্যা দেওয়া উচিত যে গত 1 মাসে আমি কি কি
এই যে চেঞ্জ করেছি, এটা কেন করলাম, এটা কি, তাহলে এটা ক্লিয়ার হবে। বলেন সঠিক ট্যাক্সেশন হলে দেশি বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগে আত্মবিশ্বাস বাড়বে, আগ্রহ বাড়বে কর পরিশোধে। এই রিফর্মসের সাথে রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। 2024 সালে মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 শ্রমিকের মধ্যে প্রাথমিকভাবে 7,964 জনকে দেশটিতে প্রবেশের যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। এ সময় সাইমা ওয়াজেদ পুতুলের দ্বৈত নাগরিকত্ব বিষয়ে দুদকের কোনো চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় পায়নি বলেও জানান তিনি। বলেন, সীমান্ত সমস্যা সমাধান ও দ্বিপাক্ষিক সম্পর্ক সমাধানের বিষয়টি আলোচনা সাপেক্ষ। ইউএসএইডির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নেওয়া সিদ্ধান্ত সারা বিশ্বেই প্রভাব ফেলবে, তবে বাংলাদেশের ক্ষেত্রে আলাদা করে কি প্রভাব পড়বে তা এখনই বলা যাচ্ছে না বলেও মন্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের। দুর্নীতি মামলার আসামি সাইমা ওয়াজেদ পুতুলের হুয়ের দায়িত্বে না থাকার বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় দুদকের চিঠি মন্ত্রণালয় পেয়েছে কিনা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। সীমান্ত সমস্যা হবে, সীমান্ত ব্যবস্থাপনার যে রেগুলার মেকানিজম আছে, এই রেগুলার মেকানিজমের মধ্যে দিয়ে আমরা বিষয়গুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি এবং করব। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির, ফিরছি অন্যান্য সংবাদ নিয়ে। আবারও স্বাগত বিজনেস আওয়ারে। এবারে শেয়ার বাজারের খবর। পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। তবে সূচক কমলেও লেনদেন কিছুটা বেড়েছে উভয় বাজারই। সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে ডিএসইতে কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 2 পয়েন্ট কমে অবস্থান নেয় 5,130 পয়েন্টে। তবে সূচক কমলেও এদিন ডিএসইতে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে 25 কোটি 58 লাখ টাকা। এছাড়া হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 144টির, কমেছে 178টির এবং অপরিবর্তিত রয়েছে 81টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে 29 পয়েন্ট। আর গত কার্যদিবসের চেয়ে সিএসইতে এদিন লেনদেন বেড়েছে 19 কোটি টাকা। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে এই মুহূর্তে পুঁজিবাজার কি অবস্থায় আছে সেটি দেখে নিব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে। আমরা যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের দিকে তাকাই, এখনও কিন্তু নিম্নমুখী প্রবণতাতেই রয়েছে পুঁজিবাজারের। প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্স 1 পয়েন্ট কমেছে, সূচক দাঁড়িয়ে আছে 5,128 পয়েন্টে। সরিয়া ভিত্তিক ইন্ডেক্স কমেছে 2 পয়েন্ট, সূচক দাঁড়িয়ে আছে 1,147 পয়েন্টে। বিশেষায়িত 30টি কোম্পানির যে শেয়ার সেটি 0.45 পয়েন্ট কমে গিয়ে সূচক এখন দাঁড়িয়ে আছে 1,894 পয়েন্টে। এখন পর্যন্ত 223 কোটি টাকার লেনদেন হয়েছে। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে 189টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 128টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 81টি কোম্পানির শেয়ারের দাম। আমরা এরপরে চলে যেতে চাই মুদ্রার যে বিনিময় হার রয়েছে, মুদ্রার বিনিময় হারের দিকে আমরা একটু লক্ষ্য করলে যেটি দেখতে পাচ্ছি, মার্কিন ডলার 121 টাকায় কিনে বিক্রি হচ্ছে 122 টাকায়, ইউরো 125 টাকায় কিনে বিক্রি হচ্ছে 130 টাকায়, পাউন্ডের ক্রয় মূল্য 150 টাকা, বিক্রয় মূল্য 155 টাকা, চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সায়, সৌদি রিয়াল 32 টাকা 50 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 33 টাকা 30 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। আমরা চলে যেতে চাই স্বর্ণের দরদামের দিকে। সবচেয়ে ভালো স্বর্ণ 22 ক্যারেট প্রতি ভরি 1,41,426 টাকা, 21 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,34,999 টাকা, 18 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,15,719 টাকা, সনাতন স্বর্ণ প্রতি ভরি 95,062 টাকা। আমরা দেখে নিব রূপার দরদাম। সবচেয়ে ভালো রূপা 22 ক্যারেট প্রতি ভরি 2,578 টাকা, 21 ক্যারেট প্রতি ভরি 2,449 টাকা, 18 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,111 টাকা এবং সনাতন রূপা 1,586 টাকা প্রতি ভরি। দর্শক, এই ছিল এই মুহূর্তে আমার কাছে থাকা পুঁজিবাজারের সবশেষ পরিস্থিতি। এছাড়াও বিদেশি মুদ্রার যে বিনিময় মূল্য, স্বর্ণ এবং রূপার দরদামের আপডেট সবশেষ জানালাম আপনাদেরকে। দর্শক, চলে যাব বিরতিতে, ফিরছি অন্যান্য সংবাদ নিয়ে, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। শ্রমিক নেতা মুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘট চলছে। সকাল থেকেই আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মবিরতি পালন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন
আন্দোলনকারীরা। তেল সেক্টরের সাথে একটা অরাজকতা তৈরি করার জন্য, যাতে দেশের ক্ষতি হয় এরকম একটা ঘটনা ঘটানোর জন্য এই যৌথ বাহিনী আসছে। তাকে যদি যাবেন যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ আমাদের কেউ গাড়ি চালাবে না। বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন উত্তরের খাদ্য ভাণ্ডার নওগাঁর চাষিরা। প্রচণ্ড শীত আর কুয়াশার কারণে ধান রোপণ কিছুটা বিঘ্ন হচ্ছে। তবুও এবছর ধানের ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। আর মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে পাশে আছে কৃষি অফিস। বাবুল আখতার রানার তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কেউ জমি প্রস্তুত করতে হাল চাষ করছেন, কেউ বা রোপণের আগেই মই টেনে জমি সমান করছেন, আবার কেউ রোপণ করছেন চারা। এমন দৃশ্য নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর গ্রামের মাঠে। প্রচন্ড কুয়াশা ও শীত উপেক্ষা করে এক মনে কাজ করছেন চাষিরা। এবছর ধানের ভালো দাম পেয়েছেন তারা। কুয়াশা মনে করেন যে বাইরে হয় না, তারপরও তো পেটের জন্য বাইরে হতে হয়। 2 বিঘা মাটি লাগাইছি, 1 বিঘা মাটি শুরু করছি, কিন্তু শীতের কারণে 1 বিঘা মাটি লাগাতে একটু দেরি হলো। এই বছর থেকে আমরা ধানের বাজার খুবই ভালো পাইছি, ভালো সেই হিসেবে আমরা বুড়োইরি লাগাচ্ছি। সুষম সার ও আধুনিক জাতের কলাকৌশল নিয়ে মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে কৃষকের পাশে আছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ বোরো ফসলে সুষম সার ব্যবহার, বোরোর আধুনিক জাত এবং আধুনিক কলা কৌশল নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছে। চলতি মৌসুমে জেলায় বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,92,920 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিস্তীর্ণ সবুজের মাঠে হলুদের রাজত্ব। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য হাতছানি দিচ্ছে কক্সবাজারের রামু উপজেলায়। তবে উৎসুক দর্শনার্থীরা ছবি ও ভিডিও করতে গিয়ে নষ্ট হচ্ছে সরিষা ক্ষেত। তাই রীতিমতো বিপাকে পড়েছেন চাষিরা। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের তথ্যচিত্রে বিস্তারিত। সবুজের মাঠে যেন হলুদের চাদর। প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখতে অপেক্ষায় থাকতে হয় শীতকালের জন্য। প্রকৃতি প্রেমীদের চোখ জুড়াতে জুড়ি নেই সরিষা ফুলের। তবে এই ফুল যেন প্রকৃতির সৌন্দর্যকে দেয় ভিন্ন মাত্রা। বিকেলের পরন্ত ঝলমলে রোদে সরিষার হলদে রং অপূর্ব শোভা ছড়াচ্ছে কক্সবাজারের রামু উপজেলার ফতেখারকুলে। হলুদের মোহনীয় ওই রূপ দেখতে সরিষা খেতে ভিড় করছেন স্থানীয় দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউ বা বিভিন্ন অঙ্গভঙ্গিতে ভিডিও বানাচ্ছেন। ভালো লাগতেছে, ছবি তুলতে আসছি, প্রকৃতি একটা সৌন্দর্য। এই সরিষা ক্ষেত তো এখন একটি পর্যটন এলাকায় পরিণত হয়েছে। সরিষা বাগান এখানে হয় না, তো নতুন করছে। আর আমি রামুর মেয়ে, তো আমারও এখানে এসে ভালো লাগছে। তবে সরিষা চাষ করে যেন রীতিমতো বিপাকে পড়েছেন কৃষক নূর আহমেদের পরিবার। দর্শনার্থীরা ছবি আর ভিডিও বানাতে গিয়ে নষ্ট করছেন সরিষা ক্ষেত। অনুরোধ আর নিষেধ করেও মানানো যাচ্ছে না তাদের। শুক্রবার হইতে শনিবার হইতে লাড়ি লইলে দৌড়াইতে এদিকে বিপাকে আছেন কৃষি কর্মকর্তা নিজেও। তার অনুপ্রেরণায় সরিষা ক্ষেতের পরিধি বাড়িয়েছেন কৃষক, কিন্তু উৎসুক জনতাকে বোঝাতে তিনি নিজেও যেন ব্যর্থ। নূর আহমদ সাহেবকে যখন আমি বুঝালাম যে এটা জমিটা তো খালি পড়ে থাকে, শুধু আপনি চাইলে তো আরো বাড়াতে পারেন। তো এখন কষ্টের বিষয় হলো যে প্রায় অর্ধেক সরিষায় মানে কি ওই অনাকাঙ্ক্ষিতভাবে নষ্ট হয়ে যাচ্ছে ওই উৎসুক জনতার কারণে। সরিষা ক্ষেতের সৌন্দর্য উপভোগের সাথে সাথে ফসলের ক্ষতি করা থেকে বিরত থাকা গেলে আরও চাষ বাড়বে বলে মনে করছেন জেলা কৃষি অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। গেল বছরে চীনের শিল্প খাতে মুনাফা আগের বছরের চেয়ে 3.3% কমেছে। এ নিয়ে দেশটির শিল্প খাতে টানা তৃতীয় বছরের মতো কমেছে মুনাফা। এছাড়া গেল ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে দেশটির উৎপাদন খাতের পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্সও কমেছে। সূচকটি কমে 50 পয়েন্টের নিচে নেমে গেছে। সোমবার এ তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, যেখানে দেখা যায় জানুয়ারি মাসের পিএমআই কমে 49.1 পয়েন্ট হয়েছে। এর আগে রয়টার্সের এক জরিপে চীনে জানুয়ারিতে এই সূচক 50.1 পয়েন্ট হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। জানুয়ারিতে অপ্রত্যাশিতভাবে সংকুচিত হয়েছে চীনের কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম। এমন অবস্থায় অর্থনীতিকে চাঙা করতে আর্থিক সহায়তা জোরদারের আহ্বান জানানো হয়েছে।
মালদ্বীপে হয়ে গেল ৮ম ফুড অ্যান্ড বেভারেজ শো ২০২৫ নামের আন্তর্জাতিক মেলা। খাদ্যপণ্য ও পানীয় ছাড়াও ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয় মেলায়। মালদ্বীপ সহ 4টি দেশের মোট 40টি কোম্পানি অংশ নেয় এই আয়োজনে। প্রতিদিনই ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রে বিস্তারিত। এশিয়ার 4টি দেশের প্রায় শতাধিক কোম্পানির অংশগ্রহণে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক এই মেলা। আমদানিকৃত পণ্য নির্ভর দ্বীপরাষ্ট্র মালদ্বীপের হুলু মালের সেন্ট্রাল পার্কে আয়োজিত আন্তর্জাতিক এই মেলায় প্রতিটি দিনই ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। These are the things we make. We make cake, cookies and brownies. This is all made by me, my recipe, and our company is Cake Chain, and we are here. মালদ্বীপে প্রায় 1 লাখ প্রবাসী বাংলাদেশিদের কর্মক্ষেত্র। দেশের প্রতিটি দোকান, সুপারমার্কেটে বাংলাদেশি পণ্য রয়েছে। তেমনি মালদ্বীপের নাগরিকদের কাছে বাংলাদেশি পণ্যের চাহিদাও আছে। তবে আন্তর্জাতিক এই মেলায় স্টল না থাকায় বাংলাদেশি কোম্পানিগুলোর সাথে ঠিকভাবে যোগাযোগে ব্যর্থ হয় বিভিন্ন দেশের ব্যবসায়ীরা। এখানে অনেক স্টলে আমাদের বাংলাদেশি পণ্য থাকলেও দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে এত বড় বড় কোম্পানি থাকা সত্ত্বেও এখানে একটি বাংলাদেশি কোনো স্টল এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। তবে আশা করব বাংলাদেশ সবসময় বিশ্বের সব উন্নত দেশে তাদের ফুড যে ফেস্টিভ্যাল হয় সেখানে অংশগ্রহণ করে। এই ধরনের আন্তর্জাতিক মেলায় বাংলাদেশি পণ্যের প্রদর্শন করা গেলে নতুন ক্রেতার পাশাপাশি দেশীয় পণ্যের রপ্তানি বাড়ানো সম্ভব হবে। বড় অবদান রাখবে দেশের অর্থনীতিতে মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।